ঠিক আছে, দেখো কোথায় গিয়ে আমরা শেষ করেছিলাম? 5 নম্বর, তাই তো? 6 নম্বর, 6 নম্বর প্রশ্নের দিকে তাকাও। কি বলেছে? ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে? ঠিক আছে, এটা একদমই সহজ অঙ্ক। তাহলে ফেরাস সালফাইডের সংকেত, তাহলে 6 নম্বর প্রশ্ন দেখো। ঠিক আছে, 6 নম্বর কি বলেছে? ফেরাস সালফাইড। তাহলে ফেরাস সালফাইডের সংকেত কি? FeS। ঠিক আছে, তাহলে ফেরাস সালফাইডের সংকেত হচ্ছে তোমার FeS। ঠিক আছে, তাহলে ফেরাস সালফাইডের সঙ্গে তোমার বিক্রিয়া করাতে হবে কিসের? লঘু সালফিউরিক অ্যাসিড, মানে H2SO4। ঠিক আছে, তাহলে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 এর দেখো বিক্রিয়া করানো হলো। ক্লিয়ার হলো? যে বিক্রিয়া করানোর ফলে কি উৎপন্ন হবে? ফেরাস সালফেট উৎপন্ন হবে আর হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, এইটা উৎপন্ন হবে। একটু দূরে বসি, নাহলে এতে হচ্ছে না। এই দেখো, তাহলে ফেরাস সালফাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ফেরাস সালফেট আর হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হবে। এবার এখানে প্রশ্নতে চেয়েছে কি? কি চেয়েছে তোমার? 1.7 গ্রাম H2S গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড। তার মানে কি দাঁড়াচ্ছে? ফেরাস সালফাইডের নিচে পরিমাণ বসাতে হবে আর হাইড্রোজেন সালফাইডের নিচে পরিমাণ বসাতে হবে। লোহা হচ্ছে কত? দেখো এখানে দিয়ে দিয়েছে লোহা। লোহা দিয়েছে দেখো 56, সালফার 32, হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে এখানে তোমার লোহা হচ্ছে তোমার কত? 56 প্লাস 32, দুটো যোগ করলে কত হবে? 88 মনে হয়। ঠিক আছে, আর হাইড্রোজেন সালফাইডে দেখো কি হবে? 2 প্লাস 32 মানে হচ্ছে তোমার 34। ঠিক আছে, 17 দুগুণে 34, এটা হচ্ছে 34। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? যে 34 গ্রাম, 34 গ্রাম, ঠিক আছে, H2S পেতে, শর্টে করছি আমি, হ্যাঁ, তোমার 88 গ্রাম ফেরাস সালফাইডের প্রয়োজন। তাহলে 34 গ্রাম H2S পেতে যদি 88 গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হয়, তাহলে প্রশ্ন অনুসারে 1.7 গ্রাম H2S পেতে কত গ্রাম ফেরাস সালফাইড লাগবে? 88কে 34 দিয়ে ভাগ করে 1.7 দিয়ে গুণ করবে, 17 দুগুণে 34, পয়েন্টটা এখানে রেখে দাও। এটা হচ্ছে 44, 44 সঙ্গে পয়েন্ট যদি মিশিয়ে দাও তো উত্তর হবে 4.4। এই দেখো 4.4 গ্রাম। তাহলে আমরা এই প্রশ্নটা খুবই সহজ ছিল। তার মানে আমরা উত্তরে কি পেয়ে যাব? যে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম H2S তোমার গ্যাস পেতে আমাকে 4.4 গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বরটা আমরা করে নিলাম। এবার চলে আসো দেখো 7 নম্বর। 7 নম্বর দেখো কি বলেছে, ভালো করে দেখো। আচ্ছা, তোমরা উদাহরণের প্রশ্নগুলো তোমাদের দাগ দিয়ে দিয়েছিলাম না? উদাহরণ প্রশ্নগুলো কিন্তু দেখবে আয়তন রিলেটেড। এই দেখো এখানে সব আয়তন টায়তন রিলেটেড অঙ্কগুলো ছিল, এগুলো তোমাদেরকে বলা হয়েছিল কি দেখে নেবে কিন্তু, হ্যাঁ। আমি এই চ্যাপ্টারটা একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, কিন্তু এটা তোমরা দেখে নেবে। আচ্ছা, এটা সময় নেওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমি যেহেতু করোনা পজিটিভ হয়েছিলাম তাই। আচ্ছা দেখো 7 নম্বর প্রশ্ন দেখো, জিঙ্ক অক্সাইডকে কার্বন সহযোগে, ভালো করে দেখবে, জিঙ্ক অক্সাইডকে কার্বন সহযোগে উত্তপ্ত করলে ধাতব জিঙ্ক ও কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তো তাহলে 40.685 গ্রাম জিঙ্ক অক্সাইড থেকে 31.785 গ্রাম জিঙ্ক ও 14 গ্রাম কঠিন কার্বন মনোক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম কার্বনের প্রয়োজন হবে? ক্লিয়ার হলো? 7 নম্বর প্রশ্নটা আবার দেখে নাও। জিঙ্ক অক্সাইডকে কার্বন সহযোগে উত্তপ্ত করলে
আমরা পাবো ধাতব জিঙ্ক ও কার্বন মনোক্সাইড। ঠিক আছে, তাহলে এইটা আগে আমরা করব। জিঙ্ক অক্সাইড, ঠিক আছে, তাহলে জিঙ্ক অক্সাইডের সংকেত কি? ZnO। এর সঙ্গে কারকে উত্তপ্ত করতে বলেছে? কার্বন সহযোগে উত্তপ্ত করতে বলেছে। তাহলে এই হচ্ছে জিঙ্ক অক্সাইড, তার সঙ্গে কার্বন সহযোগে উত্তপ্ত করলাম, দিয়ে আমরা কি পাবো? জিঙ্ক, মানে ধাতব জিঙ্ক আর কার্বন মনোক্সাইড। এই হচ্ছে দেখো সমীকরণ। তো জিঙ্ক অক্সাইডের সঙ্গে কার্বন সহযোগে উত্তপ্ত করলে আমরা পাবো ধাতব জিঙ্ক আর কার্বন মনোক্সাইড, CO হচ্ছে কার্বন মনোক্সাইড। এবার বলেছে 40.685, এ দেখো 40.685 জিঙ্ক অক্সাইড থেকে 31.785 জিঙ্ক আর 14 গ্রাম বলছে কার্বন মনোক্সাইড উৎপন্ন করতে হবে। তার জন্য বলছে কত গ্রাম কার্বন প্রয়োজন। তাহলে দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে, এখানে কিন্তু আমরা যে গতানুগতিক নিয়মে অঙ্কগুলো করছিলাম না, এই যে অঙ্কগুলো করেছি, ঠিক আছে, তারপরে তোমরা দেখবে এই এগুলো তো ক্লাস 10-এর প্রশ্নগুলো, ঠিক আছে। আচ্ছা, এই যে অঙ্কগুলো করা হয়েছে, এই অঙ্কগুলো যে করা হয়েছে, ঠিক আছে, এই অঙ্কগুলো যে আমরা আগের দিন করেছি, ক্লিয়ার হলো? এইভাবে হবে না। আমি তোমাদের বলেছিলাম না ভরের নিত্যতা সূত্র, এখানে আমাদের ভরের নিত্যতা সূত্র প্রয়োগ করতে হবে। তো প্রথমে কি করবে? জিঙ্ক অক্সাইডের নিচে পরিমাণটা বসিয়ে নাও। কত বলেছে জিঙ্ক অক্সাইডের নিচে? 40.685 গ্রাম, এতটা বলে দিয়েছে। হ্যাঁ, এটা জিঙ্ক অক্সাইডের পরিমাণ বলে দিয়েছে, তোমাদের শুধু জাস্ট বোঝানোর জন্য নিচে লিখছি। আর জিঙ্কের নিচে পরিমাণ কত বলে দিয়েছে? জিঙ্কের নিচে পরিমাণ দেখো বলেছে তোমার 31 দশমিক, হ্যাঁ 31 দশমিক তোমার কোথায় গেল 785, ঠিক আছে, 785 হয়েছে। তাহলে 40.685 গ্রাম আর 31.785 গ্রাম। তার সঙ্গে দেখো কার্বন মনোক্সাইড কত বলেছে? কার্বন মনোক্সাইড তোমার বলেছে 14 গ্রাম। এই দেখো 14 গ্রাম। তো দেখো পয়েন্টটা দেখে নাও ভালো করে। হ্যাঁ, তাহলে আমরা পয়েন্ট কি দেখতে পাচ্ছি? প্রশ্ন থেকে যেটা পেলাম 40.685 গ্রাম জিঙ্ক অক্সাইড, আর জিঙ্ক হচ্ছে তোমার 31.785, আর কার্বন মনোক্সাইড হচ্ছে 14 গ্রাম। এবার ভরের নিত্যতা সূত্র আমরা কি পড়েছিলাম দেখো, ভরের নিত্যতা সূত্র, ভরের নিত্যতা সূত্র, ভরের নিত্যতা সূত্রতে বলা হয়েছিল বিক্রিয়ক পদার্থগুলির মোট ভর ইকুয়াল টু বিক্রিয়াজাত পদার্থগুলির মোট ভর। ঠিক আছে, এই দেখো, তাহলে এখানে দেখো বিক্রিয়ক পদার্থ প্রশ্ন অনুসারে, এই যে প্রশ্ন অনুসারে বিক্রিয়ক পদার্থ বলতে কি? জিঙ্ক অক্সাইড আর কার্বনের মোট ভর ইকুয়াল টু কি হবে? জিঙ্ক ও কার্বন মনোক্সাইডের মোট ভর। ঠিক আছে, তো এইভাবে না লিখে লিখবে জিঙ্ক অক্সাইডের ভর প্লাস কার্বনের ভর ইকুয়াল টু জিঙ্কের ভর প্লাস কার্বন মনোক্সাইডের ভর। তাহলে এবার দেখো জিঙ্ক অক্সাইডের ভর বলে দিয়েছে কত? 40.685 গ্রাম। কার্বনের ভর বার করতে বলেছে, তাহলে এটাকে আমরা এক্স ধরে নেব। জিঙ্কের পরিমাণ বলে দিয়েছে কত? 31.765, লাল পেনে লিখলে বোঝা যায় না, 785। আর কার্বন মনোক্সাইড বলে দিয়েছে 14 গ্রাম। এটা একদমই সহজ। তাহলে এক্স এর ভ্যালু বার করবো আমরা। এক্স ইকুয়াল টু কি হবে? এই 31.785 এর সঙ্গে 14 যোগ হবে, তার সঙ্গে 40.685 বিয়োগ হবে। বিয়োগ করলে দেখবে উত্তর আসবে কত? তোমার এটা কত নম্বর প্রশ্ন? 7 নম্বর প্রশ্ন। তো বিয়োগ করে দেখো কত আসবে, কত আসছে রে, দেখ না। আগে আমি উত্তর দেখে বসিয়ে দিই নাকি? 5.1 গ্রাম। ঠিক আছে, এইটা আসবে।
মেন তো উত্তর বার করা নয়, মেন হচ্ছে ফর্মুলা। দেখো তাহলে কার্বনের মোট ভর পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। তাহলে অতএব কার্বনের মোট ভর কত হবে? কার্বনের কার্বনের ভর হচ্ছে তোমার 5.1 গ্রাম। হয়ে গেল। একটু বিয়ে করে দেখে নে, হ্যাঁ 5.1 আসছে কিনা একবার চেক করে নে তো। তারপর বলেছে যে বিক্রিয়াটিতে কত মোল কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। কত মোল কার্বন মনোক্সাইড? তাহলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে কত? 14 গ্রাম। তাহলে উৎপন্ন কার্বন মনোক্সাইডের পরিমাণ, দেখো উৎপন্ন কার্বন মনোক্সাইডের পরিমাণ হচ্ছে কত? 14 গ্রাম। কিন্তু মোল চেয়েছে, কত মোল? তাহলে উৎপন্ন কার্বন মনোক্সাইডের যদি মোল সংখ্যা বার করতে হয়, ঠিক আছে, তাহলে মোল সংখ্যা বার করতে গেলে এখানে 14কে কার্বন মনোক্সাইডের আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তো কার্বন হচ্ছে তোমার কত? 12, আর অক্সিজেন হচ্ছে তোমার কত? 16। তাহলে কার্বন মনোক্সাইড মানে কি 12 প্লাস 16, তাহলে কত হচ্ছে রে? 12 প্লাস 16, 6 2 8, 28 হচ্ছে। তার মানে 14কে 28 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কত? 2, মানে 0.5। এই দেখো, তার মানে দেখো দুটো প্রশ্ন উত্তর হয়ে গেল, একটা 5.1 গ্রাম, একটা 0.5। তাহলে ভরের এই যে নিত্যতা সূত্র আছে, এই রিলেটেড প্রশ্নও কিন্তু আসতে পারে, যেটা হয়তো ছায়া বইতে হয়তো দেওয়া নেই, জানি না, একটু দেখতে হবে, কিন্তু সাতটা বই কিন্তু অবশ্যই মেনশন করে দিয়েছে। এই হয়ে গেল আমাদের। হ্যাঁ বল। না না, মিলবে না, কারণ কি এটা ভরের নিত্যতা সূত্র। তো আমি প্রথমেই বলেছিলাম দেখো অনেকবার, যে ভরের নিত্যতা সূত্র দিয়েও কিন্তু অঙ্ক থাকে, ওটা কাজে লাগাতে হবে। তোমরা করছো না তাই। এবার তোমরা নিশ্চয়ই পারবে, সবাই পারবে, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্নটাও তোমার দেখবে ওই ভরের নিত্যতা সূত্র দিয়ে অ্যাপ্লিকেবল। দেখো এখানে দেখো বলেছে কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে, তাহলে ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটা গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। ঠিক আছে, ভালো করে দেখো, এখানে ধাতব কার্বনেটের সংকেত বলে দেয়নি, ধাতব অক্সাইডের সংকেত বলে দেয়নি, আর গ্যাসীয় যৌগের কথাও বলে দেয়নি কোন গ্যাস, বাট সিম্পল বলে দিয়েছে। তাহলে ঘাবড়ানোর কিছু নেই। তাহলে ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড আর একটা গ্যাস যৌগ উৎপন্ন হয়। বলছে গ্যাসীয় যৌগটা যদি বাষ্প ঘনত্ব 22 হয়, তাহলে বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়। ঠিক আছে। তো তাহলে 8 নম্বর প্রশ্নটা আমরা কি করব, এবার সমীকরণ লেখার চেষ্টা করি। ধাতব কার্বনেট, দেখো দেখে নাও, ধাতব কার্বনেট এটাকে উত্তপ্ত করতে বলেছে। তো ধাতব কার্বনেটকে উত্তপ্ত করে আমরা পেয়েছি ধাতব অক্সাইড, ঠিক আছে, ধাতব অক্সাইড প্লাস বলেছে গ্যাস, হয়েছে, অসুবিধা নেই। তাহলে ধাতব কার্বনেট, ধাতব অক্সাইড আর গ্যাস। ধাতব কার্বনেট কত বলেছে পরিমাণ? তোমার 200 গ্রাম। আর ধাতব অক্সাইড কত? 112 গ্রাম, হয়েছে। গ্যাসের পরিমাণ আমরা জানি না, তাহলে গ্যাসের পরিমাণ আমরা বার করব, ঠিক আছে। তাহলে ভরের নিত্যতা সূত্র অ্যাপ্লাই করব, নিত্যতা সূত্র। তাহলে ভরের নিত্যতা সূত্র যদি অ্যাপ্লাই করতে হয়, তার মানে কি দাঁড়াবে? ধাতব কার্বনেটের ভর, ধাতব কার্বনেটের ভর ইকুয়াল টু ধাতব অক্সাইডের ভর প্লাস গ্যাসের ভর। এবার গ্যাসের ভর তো আমরা জানি না, তো এটাকে আমরা এক্স ধরে নিই, এক্স গ্রাম। তো অতএব আমরা 200 গ্রাম, ঠিক আছে, দেখো 200 গ্রাম ইকুয়াল টু আমরা কি লিখব? 112 গ্রাম প্লাস এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 200 মাইনাস 112। তো 200 মাইনাস 112 কত হয় হিসাব করে বলতো? কত? 88 গ্রাম, হয়ে গেল। এখানে কিন্তু উত্তর কমপ্লিট নয়, কিন্তু এখানে আমি জাস্ট পরিমাণটা পেলাম, গ্যাসের পরিমাণ। ততএব
উৎপন্ন গ্যাসের ভর পেলাম 88 গ্রাম। প্রশ্ন দিয়েছে মোল। এবার গ্যাসের বাষ্প ঘনত্ব দেখ বলে দিয়েছে, দেখ এতক্ষণ পর একটা পেলাম গ্যাসের বাষ্প ঘনত্ব। তো যেহেতু গ্যাসের বাষ্প ঘনত্ব বলে দিয়েছে, তাহলে গ্যাসটির আণবিক ভর কত হবে? আমরা কি জানি? বাষ্প ঘনত্বের দ্বিগুণ 2 ইন্টু বাষ্প ঘনত্ব, তাহলে বাষ্প ঘনত্ব 22, মানে এটা হচ্ছে 44। বোঝাই যাচ্ছে এটা তোমার কার্বন ডাইঅক্সাইড দিয়েছে। হ্যাঁ, তাহলে উৎপন্ন গ্যাসটির মোল সংখ্যা কত হবে? যে পরিমাণটা দিয়েছে দেখো 88 গ্রাম, 88কে 44 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হবে কত? 2 2। সহজ না অঙ্কটা? হ্যাঁ, তাহলে দেখো এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা ছায়া বই বার করো। ঠিক আছে, ছায়া বই বার করো, তাহলে 7টা বই মোটামুটি কমপ্লিট। হ্যাঁ না, আর আমি ছবি পাঠিয়ে দেবো, টেনশন নেই, শুধু বুঝে নে একটু ঝাট করে। তোরা শুধু ভালো করে বুঝ আর হালকা করে স্কেচ করে নে। হ্যাঁ, একদম লেখার উপর মনোযোগ দিবি না, কেন কি আমি তো ছবি তুলে ভিডিও পুনরায় পোস্ট করে দেবো তো। ঠিক আছে, এখন বোঝার দিকে মনোযোগ দিবি ভালো করে, যে আমি কি বলতে চাইলাম। আরেকবার বলে দিচ্ছি, দেখ, ধাতব কার্বনেট, ধাতব অক্সাইড গ্যাস। ধাতব কার্বনেটের পরিমাণ দিয়েছে 200 গ্রাম, ধাতব অক্সাইডের পরিমাণ দিয়েছে দেখো 112 গ্রাম। গ্যাসের যেহেতু পরিমাণ বলে দেয়নি তাই x গ্রাম। এবার এখানে আমরা ভরের নিত্যতা সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে ভরের নিত্যতা সূত্র অনুযায়ী ধাতব কার্বনেটের ভর মানে বিক্রিয়ক পদার্থের ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সঙ্গে সমান হবে। তাহলে বিক্রিয়াজাত পদার্থ ভর বলতে কি এখানে ধাতব অক্সাইডের ভর প্লাস গ্যাসের ভর। এবার আমরা অতএব দিয়ে ধাতব কার্বনেটের জায়গায় 200 গ্রাম, ধাতব অক্সাইডের জায়গায় 112 গ্রাম, আর গ্যাসের ভরের জায়গায় আমরা এক্স গ্রাম, এক্স গ্রাম লিখলেও হয়, এক্স লিখেছি আমরা। এবার এক্স এর ভ্যালু বার কর, বেরিয়ে গেল 88। তাহলে উৎপন্ন গ্যাসের ভর পেয়ে গেলাম, কিন্তু মোল সংখ্যা চেয়েছে। এবার আমরা তো আণবিক ভর জানি না। আণবিক ভর কেন জানি না? কারণ কি আমাদের বলেনি, শুধু বাষ্প ঘনত্ব বলে দিয়েছে। তার জন্য আমি 2 ইন্টু 22 করলাম। এখানে ব্র্যাকেট লিখে রাখতে পারিস, যেহেতু গ্যাসটির, ঠিক আছে, যেহেতু গ্যাসটির বাষ্প ঘনত্ব হচ্ছে তোমার 22, এই জন্য 2 ইন্টু 22 করলাম। দিয়ে মোল সংখ্যা বার করতে গেলে আমরা সবাই জানি ফর্মুলা কি, যে পরিমাণটা বলে দেবে সেটাকে আণবিক ভর দিয়ে ভাগ করে দিতে হবে। তাই উত্তর হলো 2, পেয়ে গেলাম 2। হয়েছে, কমপ্লিট, বোঝা গেল? এবার চলে আসো ছায়া বই। আচ্ছা, ছায়া বইয়ে শুভম বলো কোন জায়গাটা পারোনি? হুম, ওজনের হ্রাস ঘটবে, আর বাকি 2 3 4 5 6 7 সব করেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাকিরা কি করেছো বলো? করেছো? এই 3টে করেছো? আচ্ছা, এটা হয়েছে, এটা হয়েছে। আর কে আছে? আর কে? নবজিৎ, বলো। আচ্ছা, বলো, তুমি একটা বলে দিও। একটাও করনি তাই তো? তাহলে এই 4 5 6 7 করবে বাড়িতে, হ্যাঁ? ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এইখানে তো এইগুলো তো মনে হয় কমপ্লিট হয়ে গেছে তাই না ভিডিওতে, এইগুলো? হুম। তাহলে একমাত্র শুভম আর আশিকুলেরই মোটামুটি হয়েছে। তো এই 4 5 6 7 হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, রাতুল কি আছে? না, আবার না, যাদের হয়ে গেছে তারা আর দেখাবে না। ঠিক আছে, রাতুলের হয়েছে কি? রাতুল এসছে কি লাইনে? আছে তো? করেছিস? 4 5 6 7 করেছিস? যদি করে থাকিস আমাকে একদম গ্রুপের মধ্যে পাঠিয়ে দিবি। তার আগে আমি একটু বলে দিই এই বই থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে। আচ্ছা দেখো,
প্রথম প্রশ্ন এটা অবশ্যই পড়বে, পেজ নাম্বার 23 বার করো, ঠিক আছে? আর যে পার্সেন্টেজের অঙ্কটা তুমি পারোনি আশিকুল, সেটা দেখতে তোমাকে দেখিয়ে দিচ্ছি, উদাহরণেই আছে। তবে আমি মনে করি সাতটা বইয়ের প্রশ্নগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল। আচ্ছা দেখো, এইটা করবে, হ্যাঁ, এই উদাহরণটা করবে প্র্যাকটিস বাড়িতে। এটা আমি আলাদা করে আর কিছু বলছি না, প্রশ্নটা শুধু রিডিং মেরে দিচ্ছি, সমীকরণ দেখে নেবে। 24 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন, এই হচ্ছে সমীকরণ, মান বসাবে পেয়ে যাবে, এগুলো বলার কিছু নেই। তারপরেরটা করবে, এইগুলো বলে এগুলো কি বলে দিয়েছিলাম? হ্যাঁ, তাহলে এই এই জায়গাটা বলিনি, এই যে পার্সেন্টেজেরটা, তাহলে কত দূর বলেছিলাম? এই 3 নম্বর উদাহরণের কটা বলেছিলাম? একজন বলো আর। 8 পর্যন্ত? 8। আর ইয়ে শুভম বলো কত দূর পর্যন্ত দাগ দেওয়া আছে? আচ্ছা, এই জায়গাগুলো কি বলেছি, এইগুলো, এই উদাহরণগুলো? এই বিক্রি বলা হয়নি না। আচ্ছা, প্রথম দুটো এই দিকটা ধরে নাও। আচ্ছা, এই 4 নম্বর থেকে বলছি, এগুলো 1 2 2 নম্বরও করবে, 3 নম্বরও করবে, হ্যাঁ, কোনোটা বাদ না যায়। আচ্ছা, এখানে দেখো পরমাণু সংখ্যা বার করতে দিয়েছি কিন্তু, হ্যাঁ, এটা খেয়াল করবে পরমাণু সংখ্যা কিভাবে বার করেছে কিন্তু, এই জায়গাটা খেয়াল করবে। তোমরা যখন বলেইছো যে আমি এখানে বলে দিয়েছি, এইগুলো খেয়াল করবে কিন্তু পরমাণু সংখ্যা কিভাবে বার করেছে। ক্লিয়ার হলো? পরীক্ষার প্রশ্ন তো এখন দিন দিন চেঞ্জ হচ্ছে। এবছরও তো মাধ্যমিক হলো না, গত বছর মাধ্যমিক ফাও হয়েছিল, এবছর তো ফাও সব রেজাল্ট হয়ে গেল। আশা করি তোমরা মাধ্যমিক দিতে পারবে, বুঝা গেল তো? হ্যাঁ। আচ্ছা বল, কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, লিখে পাঠাতে হবে। আর কয়েকটা আমি এখানেই করতে দেবো, হ্যাঁ, মানে আমার ক্লাস সেশনটা শেষ করে আমি তোমাদেরকে দেবো, দেখি যদি কিছু আমি নিজে থেকে দেবো যেগুলো তোমরা করবে, হ্যাঁ। যদি টাইমের মধ্যে হয় তাহলে ভালো, আর না হলে আমি প্রশ্নগুলো তুলে দিয়ে দেবো, সেগুলোকে আমাকে কমপ্লিট করে দেবে তোমরা, ঠিক আছে? এর পরের দিন আমি কিন্তু ইয়ে করব। আজ কোন দিন হলো রে? আজ হচ্ছে তোর বৃহস্পতিবার, শনিবার না, আমি শনিবার তোর পরের চ্যাপ্টারটা শুরু করব। পরের চ্যাপ্টার বলতে তাপের ঘটনা সমূহ, একদম বেকার চ্যাপ্টার, মানে একদম সহজ জলের মতো চ্যাপ্টার, ঠিক আছে তো? আচ্ছা চলে আসো। আচ্ছা, এটাও মনে হয় বলে দিয়েছিলাম, লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে, তাই না? আচ্ছা, তাও এখানে দেখে নেবে, হ্যাঁ। লোহিত তপ্ত, এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরে দেবে, হ্যাঁ। আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে 2 মোল হাইড্রোজেন অণু পেতে হলে কত গ্রাম আয়রনের প্রয়োজন হবে? তাহলে এখানে মোল চেয়েছে, তাহলে ওখানে হয়তো পরিমাণ দেওয়া ছিল, এখানে মোল আছে, দেখো 2 মোল হাইড্রোজেন। তাহলে এই ব্যালেন্স করতে গিয়ে 3 এটাকে সহগ বলে, হ্যাঁ। 3 Fe, জলের ক্ষেত্রে 4, Fe3O4, এটাকে ফেরোসোফেরিক অক্সাইড বলা হয়, হ্যাঁ। দেখবে মরচে পড়ে যখন না, তো মরচের মধ্যে কিন্তু এই সংকেতটা থাকে, আর এর সঙ্গে কিছু জলের অণু থাকে, আর 4H2O। তাহলে 3 মানে 3 মোল, আর 4 মানে 4 মোল, তাহলে 3 মোল মানে 3 × 56 মানে 188 গ্রাম, 168 গ্রাম। তাহলে 168, 4 মোল হাইড্রোজেন পাওয়ার জন্য 188 গ্রাম আয়রনের প্রয়োজন, তাহলে 2 মোলে কত, এটা করে নেবে প্র্যাকটিসে, হ্যাঁ, প্র্যাকটিস। আচ্ছা, চুনা পাথর তো সবাই জানো, চুনা পাথরের সংকেত হচ্ছে তোমার কি, ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? তাহলে 5 গ্রাম চুনা পাথরের তাপ বিয়োজনে, ওই তাপ বিয়োজন উত্তপ্ত করলে যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এই পরিমাণ দিয়েছে, এ করে নিবি, সহজ আছে। এবার দেখ, তারপরেরটা দিবি। এখানে এতগুলো এক্সাম্পল করার পেছনে কারণ কি বলতো, কারণ কি এই সমীকরণগুলো যাতে আমরা উদ্ধার করতে পারি, হ্যাঁ, সমীকরণটা উদ্ধার করা খুবই দরকার আছে। যেমন এইটা দেখ, বলছে নাইট্রোজেন উৎপন্ন করার জন্য কত পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করতে হবে। তাহলে এই যে অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলাম, দুটো নাইট্রোজেন যুক্ত হয়ে N2 হয়ে গেল, আর 4টে হাইড্রোজেনের 2টো অক্সিজেন যুক্ত হয়ে জল হলো 2H2O। এই সহগগুলো হচ্ছে মোল। তাহলে এখানে পরিমাণ বসালি, দিয়ে বার করে নিলি। আচ্ছা, এ বি দিয়ে দেখ, এ বি দিয়ে দিয়েছে, দেখ, এ বি দিয়ে দিয়েছে, করবি, এটাও সহজ আছে, দেখ।
এই বি দিয়ে দিলে যে খুব কঠিন তা নয়, 1 মোল এ আর 1 মোল বি বলছে নিজেদের মধ্যে বিক্রিয়া করে 2 মোল পি উৎপন্ন করে। আবার পি এর বাষ্প ঘনত্ব বলে দিয়েছে। আবার বলছে 112 গ্রাম এ এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণ বি এর বিক্রিয়া কত গ্রাম পি উৎপন্ন হবে, তাহলে 1 মোল এ। ঠিক আছে তো, এবার দেখ এ এর আণবিক ভর বলে দিয়েছে, তাহলে 1 মোল এ মানে 28 গ্রাম, 1 মোল বি জানি না, 2 মোল বলেছে পি। এবার পি এর দেখ বাষ্প ঘনত্ব বলে দিয়েছে, তাহলে 2 × বাষ্প ঘনত্ব মানে কি আণবিক ভর, এই দেখ বাষ্প ঘনত্ব মানে পি এর আণবিক ভর হচ্ছে কত 30, তো 2 মোল মানে 2 × 30, এই এখান থেকে করে নিবি। দেখ 28 গ্রাম এ থেকে পি এর পরিমাণ যদি 2 × 30 হয় তাহলে 112 গ্রাম কত হবে, একটু ঘুরিয়ে দিয়েছে তাই। এ বি দিলে তার মানে যে পারবো না তা নয়, ঠিক আছে তো। মেনলি কিন্তু না এ বি দিয়ে কিন্তু ওই ভরের নিত্যতা সূত্র প্রযোজ্য দেয়। আচ্ছা এইটা করবি, এটাও করবি, এখানে কোনোটাই বাদ দিবি না, পুরো সবটাই করবি। যে 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের জন্য কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে। তার মানে এখানে দুটো সমীকরণ দিয়েছে, এক হচ্ছে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়ার কার্বন ডাইঅক্সাইড, এক হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়ায় এই যে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। তো দুটো ভাগে করতে হবে, প্রথমে আমাকে কি করতে হবে, কার্বন প্লাস অক্সিজেনের বিক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড হবে সেটা করে তার কার্বন নিচে পরিমাণ, কার্বন ডাইঅক্সাইড নিচে পরিমাণ বার করে নেবে, তারপরে দেখবে যে 24 গ্রাম কার্বনকে অক্সিজেনে পোড়ালে কত পাওয়া যায়। তাহলে 12 গ্রামে যদি 44 হয় তাহলে 24 গ্রাম হলে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। বলছে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাহলে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো 88 গ্রাম। এই 88 গ্রাম পেতে গেলে আমাকে কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে। তাই আবার নতুন করে হবে, প্রথম ক্ষেত্রে সমীকরণ হলো, দ্বিতীয় ক্ষেত্রে সমীকরণ করতে হবে। ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2HCl CaCl2 প্লাস CO2 প্লাস জল, এবার ক্যালসিয়াম কার্বন মানে 100 হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড মানে 44 হয়ে গেল। তার মানে দেখতেই পাচ্ছি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে গেলে তোমার 100 গ্রাম কি বলে ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন হয়, তাহলে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়ার জন্য কত লাগবে, 200 গ্রাম হয়ে যাবে। করে নিবি, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, স্টার মার্কস এরকম দেয় কিন্তু, দুটো প্রশ্ন, ঠিক আছে তো। এইটা এগুলো একটু বেশি স্টার মার্কস দিয়ে রাখবি, হ্যাঁ। আর লোহাটাও তাই। এবার দেখ এই দেখ ফেরাস সালফাইড, একটু আগে তো করালাম মনে হয় অঙ্কটা 7টা বই থেকে, এখানে দেখ দিয়েছে, দেখ 5.1 গ্রাম H2S প্রস্তুত করার জন্য কত পরিমাণ ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হয়। এই যে সমীকরণ দেখ একটু আগে করলাম আমরা, FeS এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়া FeSO4 প্লাস H2S। 1 মোল মানে 1 মোল না লিখলেও চলে, FeS এর নিচে পরিমাণ বসিয়ে দিবি আর H2SO4 এর নিচে পরিমাণ বসিয়ে দিবি, দিয়ে লিখবি 34 গ্রাম পেতে 88, 5.1 পেতে কত 13.2 বেরিয়ে আসবে। এটাও করবি, হ্যাঁ। তারপর দেখ এই যে এই প্রশ্নটা, এটা স্টার মার্কস দিবি কেন, দেখ এখানে দেখ দুটো সমীকরণ দিয়েছে, প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র। তো যেগুলোতে দেখবি দুটো করে সমীকরণ দিয়েছে এগুলোকে ভালো করে দেখবি, হ্যাঁ। ক্লিয়ার হলো তো। তো এটা আমি জাস্ট তোমাদের তো অঙ্ক করাচ্ছি না, রিডিং করে দিচ্ছি, দেখো যাতে আমি যে অঙ্কগুলো দেবো সেগুলো যাতে তোমরা করতে পারো। দেখো 216 গ্রাম HgO অর্থাৎ মার্কুরিক অক্সাইডকে উত্তপ্ত করলে, ঠিক আছে, যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, ভালো করে দেখো, তাহলে মার্কুরিক অক্সাইডকে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে। তার মানে আগে আমাকে অক্সিজেনের পরিমাণ বার করে নিতে হবে প্রথম সমীকরণ থেকে, তারপর দ্বিতীয় সমীকরণ থেকে আমাকে KCl3 ও পরিমাণটা বার করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে দেখো মার্কুরিক অক্সাইডের সংকেত লিখেছে দেখো 2HgO, তাহলে মার্কুরিক অক্সাইডকে অ্যারো দিয়ে 2Hg প্লাস O2 করেছে, দিয়ে এখানে মান বসিয়েছে, মার্কুরির পরিমাণ 200 দিয়েছে 16 করে নেবে এখানে, তাহলে 432 গ্রাম মার্কুরিক অক্সাইডকে উত্তপ্ত করলে আমরা অক্সিজেন পাই কত 32, তাহলে 216তে কত হবে 16 গ্রাম। আবার এই 16 গ্রাম অক্সিজেন পেতে গেলে আমাকে কত গ্রাম KClO3 প্রয়োজন হবে, তাহলে এই যে 2KClO3 সমীকরণ দিয়ে দিয়েছে দেখো, 2KClO3 2KCl প্লাস 3O2 দিয়ে এখানে তুমি মানগুলো বসাবে, দিয়ে এখানে এই মানগুলো বসিয়ে লিখবে যে হ্যাঁ সমীকরণ থেকে আমরা পাচ্ছি যে 96 গ্রাম অক্সিজেন পাওয়ার জন্য প্রয়োজনীয় KClO3 হচ্ছে 245, তাহলে 16 গ্রামে কত হবে পেয়ে যাবে, 4 মার্কস দেবে। তারপরটা দেখো দিয়েছে, দেখো খোলা বায়ুতে এই দেখো ওজন হ্রাস ঘটবে, এই যে এই প্রশ্ন আর এই ওজন হ্রাস ঘটবে, এই দেখো এই প্রশ্ন সেম আছে, এই জন্য আমি একটু করাবো না তো, তোমাদেরকে উদাহরণ থেকে বলে বুঝিয়ে দেবো যে কিভাবে করতে হবে, বুঝা গেল তো। এইটুকু তো চালাকি করাই যেতে পারে, হ্যাঁ।
এই ওজনের হ্রাস। এই দেখো প্রশ্ন দেখো কি বলেছে, খোলা বায়ুতে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি পরিমাণ ওজনের হ্রাস ঘটবে। এবার ভালো করে বোঝার চেষ্টা কর, পাত্র আছে তো, এই হচ্ছে পাত্র, ভালো করে বুঝবি। এই পাত্রর মধ্যে তোর ধরে নে ক্যালসিয়াম কার্বনেট আছে, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট আছে এই খোলা পাত্রে, হলো। এবার এটাকে তুই যদি উত্তপ্ত করিস তো ক্যালসিয়াম কার্বনেট তো ভাঙবে, তো ভেঙে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হবে। ক্যালসিয়াম অক্সাইড তো কঠিন, ও তো নিচে গিয়ে জমা হবে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কি হবে, বেরিয়ে যাবে না। তো কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে এর পরিমাণটা হ্রাস পাবে না, তো এর পরিমাণটা বার করলেই তো তুই পেয়ে যাবি কতটা হ্রাস পেয়েছে। বোঝা গেল তো, হয়েছে। তাহলে দেখো সেইটাই করেছে, দেখো এই যে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি উৎপন্ন করা হয় তাহলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবো, 110 গ্রাম। তো এই 110 গ্রাম তো আর গ্যাস, ওটা তো বেরিয়ে গেল রে বাবা, এই যে গ্যাস বেরিয়ে গেল, তাহলে কত ওজন হ্রাস হবে, 110 গ্রাম। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ আশিকুল, বুঝতে পেরেছো? তাহলে এইটা পারবে না, এই অঙ্কটা এখানে 20, একদম সেম তো, চেষ্টা করার কি আছে, সেম। ক্যালসিয়াম 2 নম্বর ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে ক্যালসিয়াম করবে, আর পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইডের সমীকরণ বসাবে, এই সমীকরণটা বসাবে। পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অক্সিজেন বেরিয়ে যাবে, দেখো অক্সিজেন বেরিয়ে যাবে, মানে অক্সিজেনের পরিমাণটা তোকে বার করতে হবে। তাহলে অক্সিজেনের পরিমাণ বার করা মানেই অক্সিজেন তো উত্তপ্ত হয়ে বেরিয়ে গেল, এটা গ্যাস, অক্সিজেন হচ্ছে গ্যাস, এর পরিমাণটা বার করলেই তো হয়ে গেল। ঠিক আছে, আমাকে এটা হোমওয়ার্ক করে দেখাবে, বাকিরাও সবাই, তার মানে 1 নম্বর করে দেবে আমাকে, ঠিক আছে, হয়েছে। হুম, আচ্ছা 2 নম্বর প্রশ্নের দিকে তাকা। এই যে 2 নম্বর প্রশ্নটা, এই যে 2 নম্বর প্রশ্ন যেটা আশিকুল বলছিল যে এটা পারছিলাম না, তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু তুই এইখানে পাবি, এই যে 10 নম্বরে পাবি, 10 নম্বরে পাবি, 8 নম্বরে পাবি। এই দেখ সেম টু সেম প্রশ্ন, ওই ধরনেরই প্রশ্ন দিয়েছে, দেখ দেখ পড়ে শোনাচ্ছি, দেখ 40 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে সর্বাধিক যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে আলাদাভাবে কতখানি পটাশিয়াম নাইট্রেট ও কতখানি মার্কুরিক অক্সাইডকে উত্তপ্ত করতে হবে। তাহলে এইখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছিস, এখানে উল্টো করে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে। এখানে মার্কুরিক অক্সাইডকে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সেটা বলেছে। কিন্তু এখানে প্রশ্ন তো উল্টে দিয়েছে, পটাশিয়াম ক্লোরাইড থেকে বলেছে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, তার মানে দ্বিতীয় ক্ষেত্রটা হয়ে যাবে প্রথম ক্ষেত্র, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রটা হয়ে যাবে প্রথম ক্ষেত্র, অর্থাৎ এখান থেকে তুই অক্সিজেনের পরিমাণ বার করবি, তারপরে সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবি। বোঝা গেল কি? হ্যাঁ, পটাশিয়াম কত কি, হ্যাঁ উল্টে দিবি, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেটের সংকেত কি, এই দেখো পটাশিয়াম নাইট্রেট, দেখো বলে দিচ্ছি KNO3, হলো, বলছে পটাশিয়াম নাইট্রেট থেকে কিভাবে তুই অক্সিজেন পাবি। তাহলে দেখ তোদেরকে দেখিয়ে দিচ্ছি, 2KNO2 করবি, নাইট্রেট থেকে নাইট্রাইট, আর এই হচ্ছে O2, এই দেখো এই হচ্ছে সমীকরণ। তা দ্বিতীয় ক্ষেত্রে কতখানি পটাশিয়াম নাইট্রেট উত্তপ্ত করতে হবে, তার ক্ষেত্রে এই সমীকরণটা লিখবি, হ্যাঁ আমি আবার লিখে দিচ্ছি, 2KNO3, এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, এইটাকে উত্তপ্ত করলে পাবে কি, KNO2, এটা হয়ে গেল পটাশিয়াম নাইট্রাইট, অত জানা দরকার নেই, তাও বলে দিচ্ছি, প্লাস O2, এই দেখো এই সমীকরণটা অ্যাপ্লাই করবি, ঠিক আছে, করে অঙ্কটা কমপ্লিট করবি। এত অঙ্ক করে করানো, আমি নিজে প্র্যাকটিস করালাম, তারপরে তোমাদের ভিডিওতে প্রচুর অঙ্ক করিয়ে দিয়েছি, তারপরেও তোমাদের কিন্তু এবার পারা উচিত। আচ্ছা দেখ পার্সেন্টেজের অঙ্ক, এই দেখ
খুব ইম্পর্টেন্ট। এই দেখ, খুব আসে পরীক্ষায়। কি দিয়েছে দেখ, H2SO4 এর ও জিঙ্কের বিক্রিয়ায় 10 গ্রাম H2 তৈরিতে 80% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন। এবার সব সময় মনে রাখবা, যে কোনো বিক্রিয়া হতে গেলে তার মধ্যে যতই অশুদ্ধি থাকুক না কেন, সবসময় বিশুদ্ধ পরিমাণই কিন্তু বিক্রিয়া করবে। যেটা অশুদ্ধি থাকবে, যেটা নোংরায় থাকবে, সেটা কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করবে না। তাহলে এখানে বলছে 80% বিশুদ্ধতার, 80% বিশুদ্ধতা বলতে বোঝাচ্ছে যে যদি 100 গ্রাম জিঙ্ক নেওয়া হয়, তো 100 গ্রাম জিঙ্কের মধ্যে 80 গ্রাম জিঙ্ক বিশুদ্ধ। এবার বাজারে তুই ধরে নে চিনি কিনতে গেলি, তো চিনি তো সবসময় যত দাম দিয়ে কিনবি চিনি ততই কি হয়, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়। এবার ধরে নে তুই চিনি কিনতে গিয়েছিস, কিন্তু চিনির কালার দেখে বুঝতে পারছিস ওর মধ্যে খুব ময়লা আছে। এবার তুই ধরে নে 100 গ্রাম চিনি কিনে বাড়িতে ঝাড়া মোছা করার পর দেখলি 80 গ্রাম চিনি পেয়েছিস তুই একদম চকচকে ঝকঝকে, আর বাকি 20 গ্রাম হচ্ছে একদম বেকার নোংরা আছে। তাহলে 100 গ্রাম হলে 100% চিনির মধ্যে 80% চিনি হচ্ছে বিশুদ্ধ, আর 20% হচ্ছে অশুদ্ধি বা অবিশুদ্ধ। ঠিক আছে? তো এই জিনিসটা এখানে করতে হবে। তো ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ZnSO4, হ্যাঁ, আর হাইড্রোজেন এর মান বসালি। এবার বলেছে যে 10 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে, তাহলে চিন্তা করার দরকার নেই, সমীকরণ থেকে আগে লিখে নিলি যে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে প্রয়োজনীয় জিঙ্কের পরিমাণ পেয়ে গেলি, 10 গ্রাম জিঙ্কের পরিমাণ পেয়ে গেলি। এবার এই যে 10 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে যে জিঙ্কের পরিমাণটা পেলি, এটা মানে 80% বোঝাচ্ছে। বোঝা গেল? তার মানে এটা মানে 80%। ঠিক আছে? এবার এই প্রশ্নটা দেখ, তাহলে 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক যদি 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে থাকে, তাহলে এই যে বিশুদ্ধ যেটা পেলাম 327.5 গ্রাম, এই গ্রাম বিশুদ্ধ জিঙ্ক কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে থাকবে, ওই দিক নির্ণয় করলে পেয়ে যাবি। এই যে পেয়ে গেলাম আমরা। বোঝা গেল প্রশ্নটা? হ্যাঁ কিরে, বোঝা গেল তো? আমি ওটা করে দেবো, হ্যাঁ, ওটা আমি করে দিচ্ছি। তাও তোমাদেরকে বলে দিচ্ছি, আগে নর্মাল বার করবে, বার করে কিন্তু এখানে হিসাব করবে যে এই যে 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক যদি 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে থাকে, তাহলে এত গ্রাম, অর্থাৎ যেটা উত্তরে পেলাম এটা তো বিশুদ্ধ, এটা কত গ্রাম অবিশুদ্ধতা থাকবে, এইভাবে বার করবে। ঠিক আছে? দেখে নাও একবার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম না দিলেও খুব সহজভাবে দেবে। আচ্ছা নেক্সট চলে আয়, ভর ও আয়তন। হ্যাঁ বল। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। না, ওটা ভুলই হবে। ওটা আমি মনে হয় উত্তর মিলবে কেন বলতো, কারণ এর তো কোনো ভূমিকা নেই না, এইটা ভূমিকা আছে। বাট সমীকরণ যখনই তুই ভুল লিখবি তো কেটে জিরো বসে দেবে, বুঝতে পারলি? আচ্ছা দেখ, এইটা করার দরকার নেই, এটাও করার দরকার নেই। আচ্ছা, আচ্ছা দ্বিতীয়টা করে নিস, এইটা করে নিবি। ঠিক আছে? আয়তন ফায়তন দিয়েছে, করে নিবি। আর এসটিপিতে যেটা দিয়েছে এইটাও করে নিবি, বাষ্প ঘনত্ব দিয়ে দেখ, এটা দিয়েছে দেখ। এসটিপিতে 250 ml গ্যাসের ওজন বলে দিয়েছে, তারপর হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে দিয়েছে, বলছে গ্যাসের বাষ্প ঘনত্ব আণবিক ওজন গণনা করে। একটু অন্য ধরনের প্রশ্ন দেখ। তাহলে হাইড্রোজেনের বাষ্প ঘনত্বের সঙ্গে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বের সঙ্গে বা তোমার ইয়ের সম্পর্ক আছে দেখো, বাষ্প ঘনত্বের সম্পর্ক আছে দেখো, এই যে এই যে সম্পর্ক মনে পড়ছে, প্রমাণ ঘনত্ব হচ্ছে বাষ্প ঘনত্ব ইন্টু 0.089। ঠিক আছে? এটাকে তোমাকে কাজে লাগাতে হবে। এখানে দেখো, তাহলে তোমাকে 250 ml এর ভর, তাহলে 1000 ml কত হবে এটা বার করে নিয়েছি। হ্যাঁ, 1000 ml যেটা হবে সেটাই হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব। ঠিক আছে? তাহলে সেটাকে 2 দিয়ে গুণ করলে আণবিক ভর পেয়ে যাবো। তো এইভাবে করেছে। ক্লিয়ার হলো তো? এটা তোমাদের বেসিক কনসেপ্ট, এই যে কনসেপ্ট এখানে কাজে লাগানো হয়েছে। এখানে যেভাবে বলেছে 1 লিটার গ্যাসের যে প্রকাশিত ভরকে প্রমাণ ঘনত্ব বলে। ঠিক আছে? এই জায়গাগুলোকে কাজে লাগিয়ে অঙ্কটা করেছে। হ্যাঁ, এখানে তুমি এই 1000 ml গ্যাসের ওজন বার করে নিলে। ঠিক আছে? তো তাহলে বাষ্প ঘনত্ব বার করার ফর্মুলা কি? এই দেখো, বাষ্প ঘনত্ব বার করার ফর্মুলা হচ্ছে এই যে এই যে এই যে 1 লিটার গ্যাসের ভর
বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। তো 1 লিটার হাইড্রোজেন গ্যাসের এখানে বি লিটার দিয়েছে, তাহলে এখানে তোমার ওই 1 লিটার গ্যাসের ভর বসিয়ে দিলে আর 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর বসিয়ে দিলে, এই দেখো 1 লিটার, এই 1 লিটার মানে 1000 ml, 1000 ml গ্যাসের ভর হচ্ছে 0.7588 গ্রাম, আর 1 লিটার তোমার হাইড্রোজেনের ভর কত, 0.0898 গ্রাম। তো এইভাবে বসিয়ে বার করেছে, দিয়ে বাষ্প ঘনত্ব বার করেছে, দিয়ে আণবিক গুরুত্ব বার করেছে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও কঠিন প্রশ্ন আসলে এটা এরকম দিতে পারে, ঠিক আছে? তো তো এইসব নিয়ে অতটা মাথা ঘামানোর কোনো দরকার নেই, বাস চিল থাকবে যাতে ঠিক মতো করতে পারো। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, এইটা করবে। এখানে প্রশ্ন কি দিয়েছে দেখো, এসটিপিতে 250 ml গ্যাসের ভর বলে দিয়েছে, বলছে গ্যাসটির আণবিক ভর ও বাষ্প ঘনত্ব নির্ণয় করো। হ্যাঁ, এইটা আসতে পারে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এইভাবে দিতে পারে। তো এইখানে আমরা কি করেছি দেখো, তোমরা ভুলে যাও যে আণবিক ভর বার করার মানে তোমার হচ্ছে 22.4 লিটারে ভর বার করা। তো 22.4 লিটার তো এখানে দেওয়া নেই, এখানে তোমার এমএলএ দেওয়া আছে, তার মানে 22,400 ml ভর বার করব। তার মানে 250 ml ভর যদি 0.3571 গ্রাম হয়, তাহলে 22,400 ml ভর কত হবে সেটাই সেইভাবে বার করবে কাটাকুটি করে, ঠিক আছে? এমনি দেখে রাখবে, এখানে দেখো উত্তর আসছে 32, তো এটাই হচ্ছে দেখো আণবিক ভর। তাহলে আণবিক ভর যখনই পেয়ে গেলাম, এটাকে 2 দিয়ে ভাগ করলে বাষ্প ঘনত্ব পেয়ে যাব। আর আর আণবিক ভরটাই হচ্ছে কি 1 মোল অণুর ভর, ঠিক আছে? এটা করে রাখবে, প্র্যাকটিস করতে করতে তোমরা নিজেরাই পারবে, ঠিক আছে? হয়েছে সবার? আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্নটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? যে 60 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন হবে? এই প্রশ্নটা আমি করে দিচ্ছি সবাইকে, ঠিক আছে? পটাশিয়াম ক্লোরাইড করে দিই যাতে তোমাদের সবারই হয়ে যাক। মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, আমরা সামনের দিন আমি কিন্তু নেক্সট চ্যাপ্টার শুরু করব। আচ্ছা, দেখে নাও প্রশ্নটা, আবার দেখে নাও। 60 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন? তাহলে পটাশিয়াম, এই মানে একটু কালো পেন কোথায় গেল, এই দেখো পটাশিয়াম ক্লোরাইডের সংকেত লিখবে KClO3, 2KClO3, অ্যারো দিয়ে লিখবে 2KCl প্লাস 3O2, হলো। এবার 2 ইন্টু বসাই 39, 35.5 প্লাস 3 ইন্টু 16 দিয়ে গুণগান করে দাঁড়াও, আমি একটু দেখেই মানটা বসিয়ে দিই, অত তো আমার মনে নেই। পটাশিয়াম ক্লোরাইডের মান কোথায় ছিল রে, কোথায় পেলাম পটাশিয়াম ক্লোরাইড? হ্যাঁ, 245, এটা হয়ে যাবে 245 গ্রাম। আর অক্সিজেন কত হবে, 3 ইন্টু 96 গ্রাম, তাই তো নাকি রে? হ্যাঁ, 3 ইন্টু 32, 96 গ্রাম, এ দেখো হলো। এবার দেখ, ভালো করে দেখে নে প্রশ্নটা, এবার দেখে নিলি। তাহলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে যদি উত্তপ্ত করা হয় তাহলে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। এবার এখানে বলছে 60 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে হবে, তাহলে দেখো অতএব শর্টে লিখছি, হ্যাঁ, 96 গ্রাম অক্সিজেন পেতে গেলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন হয়েছে। 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে গেলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন, ঠিক আছে? তাহলে তোমার 60 গ্রাম অক্সিজেন যদি পেতে হয় তাহলে কত হবে, 245 ডিভাইড বাই 96 ইন্টু 60। কাটাকুটি করে বলো তো কত হবে, বল রে, কাটাকুটি করে ঝটঝট করে। 96কে কত দিয়ে কাটবো রে, 5 দিয়ে কাটবো, 6 7 6 6 36 6 5 হয়েছে কাটাকুটি? আশিকুল করো তাড়াতাড়ি, তোমার তো একদম হাতে ক্যালকুলেটার, বল দেরি। হ্যাঁ বল। 153, কত বেরোলো আশিকুল? নবজিৎ, দেখো কত বেরোলো, চেক করে নাও। নব আছো? রাতুল নেই নাকি? এই এটা কি ঠিক এসছে 153?
তাড়াতাড়ি কর। শুভম বললো কি আমি কি চোখ বন্ধ বিশ্বাস করো নাকি, কি মোদিজির কথা নাকি? এ কে কান্নাকাটি করছে? 125? একশো, তাই নাকি রে শুভম, ভগ্নাংশে আসবে? ও আচ্ছা, 153ই রাখ। 153 কত তো? আর কান্নাকাটি কি করছে? এই মৃন্ময় সারা জীবনেরই কান্নাকাটি। এইটাই রাখ। তাহলে বলছে দেখ, 80% বিশুদ্ধতা, তার মানে ধরে নি এই 153, 80% বিশুদ্ধতার কত গ্রাম? তার মানে 80 গ্রাম বিশুদ্ধ, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরেট আছে 100 গ্রাম। 80% বিশুদ্ধতার কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট, তাহলে 100 গ্রাম অবিশুদ্ধ মনে হয় না। 80% বিশুদ্ধতার পটাশিয়াম ক্লোরেট তোমার 100 গ্রাম অবিশুদ্ধ, অবিশুদ্ধ KClO3 আছে, ঠিক আছে। কিন্তু 153 গ্রাম KClO3 কিন্তু বিশুদ্ধ কিন্তু, হ্যাঁ। তাহলে 80 গ্রাম বিশুদ্ধ KClO3 যদি 100 গ্রাম অবিশুদ্ধ KClO3 থাকে, তাহলে 153 গ্রাম বিশুদ্ধ KClO3 কততে থাকবে? 100/80 ইন্টু 153, 0 0 কেটে দে। শোন, 153কে 8 দিয়ে ভাগ কর, দিয়ে পয়েন্টে বসা, কত আসছে দেখতো। 153কে 8 দিয়ে ভাগ করতো, কত আসছে? বল রে শুভম, তুই তো করেছিস, বল। হ্যাঁ বল। আরে 153কে 8 দিয়ে ভাগ কর, ক্যালকুলেটারে ভাগ কর। 19.125, 19.125, তাহলে 10কে গুণ করে দে, তাহলে কত হচ্ছে? 191.25। তার মানে কি বোঝা গেল বলতো? এই 151.25 গ্রাম যদি পটাশিয়াম ক্লোরেট নেওয়া হয় অবিশুদ্ধ, তার মধ্যে 153 গ্রাম বিশুদ্ধ KClO3 কি হবে? বিক্রিয়া করে এই তোর 60 গ্রাম অক্সিজেন প্রস্তুত হবে। বোঝা গেল? এরকম ঘুরিয়ে প্রশ্ন করেছে, ঠিক আছে। বাকি হোমওয়ার্ক গুলো করে দিস আমাকে, হ্যাঁ? ওকে, ভিডিওটা আমি এখানে অফ করছি, হোয়াটসঅ্যাপে চলে আয় তোরা। ভিডিওটা আমি এখানে অফ করছি, হোয়াটসঅ্যাপে আয়। আমি দুটো প্রশ্ন দেবো, দেখি তো ঝট করে দিত আমাকে। আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি প্রশ্ন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, এটা এখন এখানে লেফট করে দে। হ্যাঁ, তবে লেফট করে যা।